হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, বিভিন্ন মিডিয়া রিপোর্টে বিভিন্নভাবে পাবলিশ হচ্ছে ইন্ডিয়া বিকাম থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার, বাট অফিসিয়ালি এটা অ্যানাউন্স হতে ইট উইল টেক টাইম। ইভিন যে সমস্ত বৃহত্তর অর্থনীতি তাদের যে সমস্ত ইকোনমিস্টরা প্রেডিকশন করেছে 27 সালের দিকে আমরা থার্ড লার্জেস্ট হতে পারি। তো কি করে এই বর্তমান রিপোর্টটা পাবলিশ হচ্ছে বা কিভাবে এই মিডিয়াতে এটা পাবলিশ হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। অন্যদিকে একদিকে জিও পলিটিক্যাল সিচুয়েশন, ইসরায়েল হামাস এবং পরবর্তীকালে হেজবুল্লাহ এবং ইরান জিনিসটা কিন্তু একটা প্যাথেটিক মোড়ের দিকে চলে এসছে। আপনারা জানেন হামাসের যে লিডার ছিল তাকে কিন্তু ইরানে ইসরায়েল কিন্তু মেরে দিয়েছিল। এখন আবার হিজবুল্লাহর যে লিডার তাকেও মেরে দিয়েছে। অ্যান্ড বর্তমানে কিন্তু ইরান কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কেয়ার হয়ে আছে। সুতরাং খুব তাড়াতাড়ি মোস্টলি এই দেশগুলোতে অ্যাটলিস্ট একটা পিসের ব্যবস্থা হয়তো নিতে পারে। তাই এটা কিন্তু আমাদের বিশ্ব বাজারের জন্য অত্যন্ত পজিটিভ নিউজ। ঠিক আছে, কারণ সব সব জায়গাতেই কিন্তু টেনশন মানেই কিন্তু মার্কেট অস্থির থাকবে। যাই হোক, এটা তেমন কোনো এফেক্ট পড়েনি মার্কেটে, বাট আলটিমেটলি এই দিকটা কিন্তু অনেকটা বেটার অবস্থায় আসছে। এবার বাকি ইউক্রেন রাশিয়ার জিনিসটা কোন দিকে টার্ন নেয় সেটা একটা ব্যাপার। অন্যদিকে আমরা কিন্তু রেজাল্ট সিজনের দিকে ঢুকে যাচ্ছি। এবারে রেজাল্ট সিজনে ভেরি ক্রুশিয়াল কিছু জিনিস দেখুন। মার্কেট কিন্তু দীর্ঘদিন ধরে স্পেশালি রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টরে গভর্নমেন্টের বহু বড় বড় অর্ডার দিতে দেখেছে, বাট ফান্ডামেন্টালি কিন্তু এখনো পর্যন্ত তার তেমন কোনো রকমের এফেক্ট আসেনি। মার্কেট ইজ এক্সপেক্টিং যে এই কোয়ার্টারলি রেজাল্ট থেকে সেই সমস্ত এফেক্ট আসাটা অত্যন্ত জরুরি। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানে এবারের যে রেজাল্ট সিজন এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা আপনাদের পছন্দের যে সমস্ত শেয়ার কিনে রেখেছেন সেই সমস্ত শেয়ারগুলোতে আপনারা কিন্তু এবারের যে কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, বা অ্যানালিস্টরা কিভাবে সেটাকে বিশ্লেষণ করছে সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আমরাও আমাদের এই চ্যানেলে বিভিন্ন মানে ইয়েতে কি বলে শেয়ারের রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস করব। এবারে আপনাদের বেশ কিছু অত্যন্ত সুন্দর প্রশ্ন। ফ্রেন্ডস দেখুন, ডেটা প্যাটার্ন, কোচিন শিপইয়ার্ড, আয়রন, ইরকনার্স ইন্টারন্যাশনাল, ভাস্কন ইঞ্জিনিয়ারিং, হুডকো নিয়ার 52 উইক হাই আমাদের এক ফ্রেন্ড কিনেছে। ফ্রেন্ডস একটা কথা বলি দেখুন, আমি যখন শেয়ার বাজারে প্রথম আসি, ইট ওয়াজ 1989। ঠিক আছে, আমি যখন মার্কেটে আসি তারপরে কিন্তু আমার তখন বয়স ছিল প্রায় 19-এর কাছাকাছি। তখন আমার মার্কেট সম্বন্ধে কোনো ধারণা ছিল না, বাট সবাই নাকি পয়সা লাগাচ্ছে, পয়সা ডবল হয়ে যাচ্ছে। সেই ভিত্তিতে আমিও পয়সা লাগাই। ইভিন আমি লোকের কাছ থেকে হাই ইন্টারেস্ট রেটে টাকা নিয়ে কিন্তু মার্কেটে পয়সা লাগাই। বাট মার্কেট ক্র্যাশ করে যথারীতি, এবং তার যে লায়াবিলিটি আমাকে মেটাতে 5-6 বছর লেগে যায়। ক্লিয়ার? বেসিক মানে এইটা থেকে শিক্ষণীয় কি? ধরুন, যে বা যিনি বলছেন আমি ডাটা প্যাটার্ন 52 উইক হাইতে কিনেছি, কোচিন শিপইয়ার্ড 52 উইক হাইতে কিনেছি, ইরকন 52 উইক হাইতে কিনেছি, ভাস্কর ইঞ্জিনিয়ারিং আমি 52 উইক হাইতে কিনেছি, হুডকো 52 উইক হাইতে কিনেছি। আপনার কিন্তু প্রশ্নে অনেক কিছু জিনিস এখনো আনক্লিয়ার। আপনি কেমন পরিমাণে কিনেছেন? আমি মেনেই নিলাম, আমি ধরলাম যে আপনি 50,000 এর ইনভেস্টমেন্ট করেছেন। ঠিক আছে, এবারে যদি আপনি 50,000 এর ইনভেস্টমেন্ট করেন, হয়তো দেখা যাবে আপনার পোর্টফোলিও, হয়তো দেখা যাবে বর্তমানে তার ভ্যালু 31-32 হাজার টাকা হয়ে গেছে। কিন্তু আপনি যেহেতু মার্কেটে নতুন এসছেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই যে লস,
এখান থেকে আপনার যে শিক্ষাটা শুরু হবে সেটা কিন্তু আপনাকে লাইফ টাইম দেবে। অর্থাৎ আপনি আজকে বুঝতে পারছেন, আপনার টার্ম থেকে বোঝা যাচ্ছে যে আমি 52 উইক হাইতে শেয়ারগুলো কিনেছি, মিন্স আপনার মধ্যে সেই সেন্সটা চলে এসছে যে 52 হাইতে আমার কেনা উচিত হয়নি। এই সেন্সটা আসতে আমার 15 বছর লেগে গেছিল, বা তখন আমি তেমন গাইডেন্স পেতাম না। তার মানে আপনি আজকে 52 উইক হাইতে যদি 15-20 হাজার টাকার লস করে থাকেন, যদি, তাহলে আমি বলবো যে এইটা কিন্তু আপনি ভাববেন মার্কেটকে আপনি একটা ফিজ দিয়েছেন এই লসটা টু লার্ন ফর ফিউচার। সেক্ষেত্রে দেখুন, শেয়ার কিন্তু প্রত্যেকটা আপনি ভালো কিনেছেন। টাটা প্যাটার্ন অত্যন্ত হাই বিটা স্টক, মিনস এর যে ভোলাটিলিটি আমি বলেছিলাম আপনাদেরকে, 2000 থেকে 3200 চলে যাচ্ছে, আবার সেখান থেকে 2200 আসছে, 2200 থেকে 3600 চলে যাচ্ছে, 3600 থেকে আবার ধরুন 2300-2400 চলে আসছে। সুতরাং এগুলোর কিন্তু রেজাল্ট আমি যেটা বললাম ডিফেন্স স্টকের ক্ষেত্রে, এবারে কিন্তু এই সমস্ত শেয়ারের কিন্তু তাদের যে অ্যাকচুয়াল ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি, তার বাস্তবায়নের কিন্তু টাইম হয়ে আসছে। যদি, যেহেতু কোম্পানিগুলো ছোট, যেমন ধরুন টাটা প্যাটার্ন আজকে কত টাকার কোম্পানি, আপনি যদি দেখেন টাটা প্যাটার্ন মাত্র, টাটা প্যাটার্ন আজকে কত টাকার কোম্পানি, ধরুন মাত্র 13,000 কোটি টাকার কোম্পানি। তাহলে সে যখন এখান থেকে ধরুন আজকে কোথায় যাচ্ছে 3600, দ্যাট মিনস ও তখন চলে যাচ্ছে কোথায়, ধরুন 20,000 টাকার কোম্পানির কাছাকাছি চলে যাচ্ছে। এই কোম্পানিগুলোতে কিন্তু এখন এই ধরনের ভোলাটিলিটি চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের টোটাল জিনিসটা ভিজিবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এবং যদি আমি দেখি তার যে পি, সেটাও যথেষ্ট ভালো, ধরুন 70.7। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার স্টক সিলেকশন গুড, কিন্তু এই যে গ্যাপ, মানে এই যে ডাউনফল, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে এগাত্রা করে কিনে রাখতে হবে, আর পেশেন্সের সঙ্গে ওয়েট করতে হবে। এবং আপনি দেখবেন আপনার এই পোর্টফোলিও 2 বছরের মধ্যে কিন্তু আপনাকে পজিটিভ রিটার্ন দিচ্ছে। কোনো না কোনো শেয়ার আপনাকে ভালো রিটার্ন দেবে। দেখবেন ডাটা প্যাটার্ন হয়তো আপনাকে এত ভালো রেজাল্ট দিল, আপনাকে ব্রেক ইভেন মাইনাস থেকে পজিটিভ আনলো। যার জন্য আমরা সবসময় জন্য বলি যে ব্রেক ইভেনে আসা আপনাকে প্রথম 1 বছর লস দেখতে হতে পারে, এটা কিন্তু মার্কেটের সমস্ত পণ্ডিতরাই বলে। সুতরাং 1 বছর টাইম লাগে আপনাকে ব্রেক ইভেনে আসতে, অর্থাৎ পজিটিভে আসতে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু আপনাকে সময় দিতে হবে। আদারওয়াইজ স্টক সিলেকশন নট ব্যাড। হুটকো ফুটকো যদিও প্রচুর অর্ডার বুক আছে, বাট অনেকটা উপরে চলে গেছে, আস্তে আস্তে করে লোয়ার লেভেলে চাইলে 2-1টা করে বাই করতে পারেন। টোটাল ডিটেলসটা আপনার দেওয়া নেই, কিন্তু আপনি এটাই জেনে গেছেন আমি 52 উইক হাইতে কিনেছি এবং ভবিষ্যতে আমার 52 উইক হাইতে কেনা উচিত নয় কোনো শেয়ার। সেটা যথেষ্ট আপনার জন্য ভবিষ্যতে আপনাকে খুব ভালোভাবে শেয়ার বাজারে থাকতে অত্যন্ত আপনাকে সাহায্য করবে। দ্বিতীয় একটা কোশ্চেন, ওভারঅল I had 12% profit, but recently after the correction it is around 5%. It is excellent. কেন এক্সিলেন্ট? ফ্রেন্ডস দেখুন, আপনাকে বাজারে দেখতে হবে, আপনি 12% প্রফিটের কথা বলছেন, আপনি কখনো 20% প্রফিট দেখবেন, আবার কখনো 10% মাইনাস দেখবেন। ঠিক আছে, 20% প্রফিট, 10% মাইনাস, মিনস দিস 30% সুইং আপনার পোর্টফোলিও হবে। এবারে যত দিন যাবে এরপরে আপনি দেখবেন 25% আপনার কি হলো প্রফিট, আবার নিচের দিকে আপনার 5%-এর কাছাকাছি তার প্রফিটটা চলে এলো। এই করতে করতে কিন্তু এই সুইং পিরিয়ডটা যত ওভার হবে কখন, যখন আপনি টাইমটা বেশি দেবেন, যখন টাইম পেরোবে। দেখুন আজকে মার্কেটে আপনি যেটা বাই করছেন তার আর্নিং পয়েন্ট অফ ভিউতে পরের বছর গিয়ে শেয়ারটা সস্তা হয়ে যাবে, যদি আপনার ভালো শেয়ার কেনা থাকে। ঠিক আছে, 1 বছর পরে সেই টাইমের আর্নিং অনুযায়ী আপনার শেয়ারটা সস্তা হয়ে যাওয়া উচিত। যেমন আমরা বলি আজকে নিফটির পিই 24, কিন্তু আগামী 1 বছর পরে যে আর্নিং পার শেয়ারটা বাড়বে তার জন্য নিফটির পিই নিচে চলে আসবে। তো সেক্ষেত্রে সেই টাইমে কিন্তু আজকের মতো নিফটি ততটা হাই ভ্যালুয়েশন মনে হবে না। অর্থাৎ শেয়ারের ক্ষেত্রেও একইভাবে আপনার একই লজিক কাজ করবে। এই যে ইনিশিয়াল টাইমে আপনারা এই জিনিসগুলো শিখছেন,
আপনাদেরকে কিন্তু লং টার্মে কিন্তু আলটিমেটলি প্রচুর প্রফিট দেবে। আর মার্কেট থেকে পয়সা, এই মার্কেটেই পয়সা আছে যদি আপনারা পেশেন্সের সঙ্গে ভালো শেয়ার কিনে ধরে চুপচাপ বসে থাকতে পারেন। তৃতীয় একটা কোশ্চেন, সেটা হচ্ছে বিড়লা সফট ইজ গোয়িং ডাউন। ফ্রেন্ডস দেখুন, কোনো শেয়ার যখন উপরে যায়, সে উপরে কিন্তু বারবার কয়েক সপ্তাহ ধাক্কা মারতে থাকে, এমনটা দেখায় যে সে আরো উপরে যেতে চাইছে, বাট ফাইনালি সে কিন্তু একটা কারেকশন করতে চাইছে। তেমনি ভাবে যখন সে নিচে আসবে, যেমন ধরুন বিড়লা সফট, যদি আজকে আমি তার চার্টটা দেখি বিড়লা সফটে, তাহলে যদি আপনি চার্টটা দেখেন, তাহলে সে কিন্তু তার যে আমাদের যে প্রেসক্রাইব লিমিট, যে 0.618% যে রিট্রেসমেন্ট লেভেল, সেই লেভেলে কিন্তু সে এক দুবার সে ধাক্কা মারতে পারে। আপনি যদি দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলকে, দেখুন মে মাসের ক্যান্ডেলের লো কত ছিল, 561। জুন মাসের ক্যান্ডেলের লো কত ছিল, 562। পরের মাসের ক্যান্ডেলের সেটা এফেক্ট পড়েনি, তারপরের মাসের ক্যান্ডেলে লো কত ছিল, 551। এ মাসের ক্যান্ডেলে লো কত হচ্ছে, ধরুন 602। হ্যাঁ, সে এখানে আরো 2-3% নিচে আসতে পারে। তো সে লোয়ার লেভেলটাকে কিন্তু সে কি করতে চাইছে, সিকিউর করতে চাইছে, এবং তারপরে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আরো 2-1 মাস ওয়েট করার পরে সে কিন্তু ফার্দার র্যালি দেবে। এইভাবে কিন্তু শেয়ার উপরে যাওয়ার সময়ও অ্যাক্টিভিটি করে, নিচে আসার সময় অ্যাক্টিভিটি করে। সুতরাং আর সবচেয়ে বড় জিনিস কি, যে শেয়ার 250 থেকে ধরুন 850 পর্যন্ত চলে গেছিল, তার একটা ভ্যালিড কারেকশন উইথ ভ্যালিড টাইম কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রাইস কারেকশনের সঙ্গে সঙ্গে টাইপ কারেকশনও কিন্তু আপনাদেরকে অভ্যস্ত হতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, অনেকে বলছে স্মল ক্যাপ পেনি স্টক 40-80% ডাউন হতে পারে। ফ্রেন্ডস দেখুন, কথাটা কিন্তু কোনো ভুল বলছেন না ওনারা। কারণ কি, আপনি স্মল ক্যাপ বা পেনি শেয়ারের ব্যাপারে আমরা তো পুরো আইডিয়াটা নেই। এখানে কি হয়, অপারেটরদের প্রচুর অ্যাক্টিভিটি হয়, কিন্তু আপনার মধ্যে যদি ওই পার্টিকুলার কোম্পানিটার বিজনেস সম্বন্ধে আপনি কনভিন্স থাকেন, তাহলে কিন্তু তাতে কোনো সন্দেহ নেই। তাতে যদি 40% ডাউনও আসে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনি দেখবেন তখন 40% ডাউনে কিনবেন। কিন্তু বহু শেয়ার আছে যেখানে কোনো আর্নিং নেই। অপারেটর, যেমন ধরুন আজকে আমি একটা কথা বলি, ধরুন রিলায়েন্স জিও, এখনো পর্যন্ত আর্নিং ভিজিবিলিটি নেই। আজকে ধরুন বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড বর্তমান এলো, সে সবার চেয়ে ডবল ভ্যালুয়েশনে দেখাচ্ছে, কিন্তু সব জায়গাতে তো আর বাজাজের ম্যানেজমেন্ট নেই, রিলায়েন্সের ম্যানেজমেন্ট নেই। কিন্তু এই বুল মার্কেটের সুযোগ নিয়ে কিন্তু বহু স্মল ক্যাপ বা পেনি স্টক অনেক উপরে চলে যায়। তাই তারা যেটা বলতে চাইছে যে আপনারা সচেতন থাকুন, যাতে করে আপনাদেরকে কেউ বোকা বানাতে না পারে। কারণ বহু শেয়ার এইরকম ভাবে ক্র্যাশ করেছে। আপনাকে আমি দু একটা ভিডিও আগে দেখিয়েছিলাম, এইচডিএফসি এমসি কত নিচে চলে এসেছিল। সুতরাং এগুলো কিন্তু, এটাই কিন্তু মার্কেট। সুতরাং এইগুলো থেকে আপনাদেরকে সাবধান করার জন্য স্মল কাপ বা পেনি স্টকে এন্ট্রি নেওয়ার জন্য সাবধান করছে। বাট আর্নিং ভিজিবিলিটি যদি আপনাদের মধ্যে ক্লিয়ার থাকে, তার বিজনেসটা যদি আপনি বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো সমস্যা হওয়া উচিত নয়। ফ্রেন্ডস, আজকে এখানে কারেন্ট নেই, তাই আমি ছোট্ট ভিডিও এবং কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।